চাপা সুন্দরী, তোমার মনের কথা ওই মনের মাঝে গুমড়ে গুমড়ে কাঁদবে, আর তোমার মনের চিরতরে হারিয়ে যাবে তোমার ওই ভালোবাসার মানুষ নক্ষত্র। না, তুমি শুধু ওই চাপা সুন্দরীকে লোভের জাল ফেললে ওই আমার কাছে এমনিতেই ধরা দেবে। তাহলে আমার এখন কি ডিউটি বস? তুমি শুধু বারবার ওর সামনে গিয়ে প্রেমের নাটক করবে, ওই ভালোবাসার টোপ ফেলে মালটাকে যদি তুলতে পারলে তো ভালো, নইলে চাকরির লোক দেখি আমার অফিস আনবে। ওকে বস। এই নাও তোমার কাজের অ্যাডভান্স 1000 টাকা। থ্যাংক ইউ বস। আপনি ভাববেন না ওই যেমন করে হোক ওই সোনার গায়ে ফোটা চাপা ফুলকে এনে তুলে দেবো আপনার ওই দিলের দিল মহলিতে। দিল মহল। বিউটির ভালোবাসা চেয়ে আমি তার ভালোবাসা পাইনি, তাই আর ভালোবাসা নয়। এবার থেকে আমি কি করব? এবার থেকে আমি শুধু ওই মধু খাবো, ওই চাপা সুন্দরীর যৌবনের তাজা মিষ্টি মধু। এখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। মুখের ভয়ে সেই যন্ত্রণাটা কোথায় যেন মিলিয়ে গেছে, আর কথা বলতে না আমার একটুও কষ্ট হয় না। তবুও তোমাকে ডাক্তারবাবু কথা বলতে মানা করেছে। তুমি অযথাই ভয় পাচ্ছ মমতা, দেখে নিও আর আমার কিছু হবে না। এটা তাই না ওই ধ্রুব আমাকে বাঁচিয়ে দিয়েছে। ধ্রুবর বিয়েতে তুমি খুব খুশি হয়েছে তাই না গো? শুধু খুশি নয় মমতা, কি যে খবর জীবনে সত্যি পূর্বেই আমি ওই পিতার কর্তব্য একটা পালন করতে পেরেছি, তাই তো আর আমি মৃত্যুকে ভয় পাই না। ঠিক এমন অলক্ষণে কথা মুখে আনতে নেই গো। তুমি অযথাই ভয় পাচ্ছ। আর দেখে নিও আর এত সহজে আমি বলবো না। তোমার শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসার বন্ধন চিহ্ন করে ওই যমরাজ কোনোদিন আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না মমতা। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি আমি যেন সীমন্তে সিঁদুর নিয়ে অক্ষয় স্বর্গ লাভ করতে পারি। আমার বললে কি হয় মমতা? এই জীবনের রঙ্গ বলছি যে আগে প্রবেশ করেছি, উত্তরের পথটা তো তোমার জন্য আগে খোলা থাকে। ওইসব কথা এখন থাক, চলো আজ ধ্রুবর ফুলসজ্জা। ও যখন এসে দেখবে তুমি এত রাত পর্যন্ত না ঘুমিয়ে জেগে আছো, তাহলে এক্ষুনি এসে হয়তো বলবে, এ কি বাবা, এই অসুস্থ শরীর নিয়ে এত রাত পর্যন্ত আপনি জেগে আছেন? আরে অসুস্থ কোথায় রে ধ্রুব? আমি তো এখন পুরোপুরি সুস্থ। মনের দিক থেকে সম্পূর্ণ সুস্থ হলেও শরীরের দিক থেকে আপনি সুস্থ নন মা। মা, আমাকে নিয়ে উপরে যাও, আমি তোমার বৌমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। না ধ্রুব, আজ তোদের ফুলসজ্জা, তোদের দুজনের প্রতি অনেক কর্তব্য। সেই কর্তব্য পালন করতে না পারলে কোনো স্বামী স্ত্রী আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না। আর তাছাড়া তোর বাবার জন্য ভাবিস না রে, আমি তো আছি। যা, বৌমা তোর জন্য অপেক্ষা করে বসে আছে, তুই বৌমার কাছে যা বাবা। যা বাবা যা। থাক বাবা। দাদা বাবু, কি হ্যাঁ কেন, কি হয়েছে রামুদা? আজকের দিনে তোমার প্রয়োজনটা তো সকলের কাছে বেশি গো দাদা বাবু। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো তোমার খোঁজ করছে। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার খুঁজে এসেছিল। বউ? কপালে চাঁদের মতো সুন্দর সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। এত রাত্রে কে ধ্রুবর সঙ্গে দেখা করতে চায়? কানে বউ কিছু জেনেছিস? কেমন করে জানবো গো গিন্নিমা? এই নেই তো মেজো দাদা বাবু আর ছোট দাদা বাবু তর্ক। মেজো দাদা বাবু বলছে অসম্ভব। আমি বলছি এত রাতে ওই অজ্ঞাত পরিচয়হীন মহিলার সঙ্গে দাদার দেখা হবে না। কেন কালের মেয়ে কোথা থেকে এসেছে? তা আমি কেমন করে জানবো?
জিজ্ঞাসা করলেই বলছে আপনার দাদাকে একটু দেখে দিন তো, তার সঙ্গে আমার বিশাল দরকার। আমার সঙ্গে দরকার? হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি এত রাতে দাদার সঙ্গে কোনো মতেই দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? নক্ষত্র, আমি তো তাকে বাড়ির ভিতরেই নিয়ে এসেছি। তুই তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছিস কেন? না নিয়ে এসে কোনো উপায় ছিল না মেজদা। সে আমার হাত দুটো ধরে আমাকে অনুরোধ করে বলল, তুমি আমার ভাইয়ের মতো, তোমাকে শুধু আমি একটা অনুরোধ করছি, তোমার দাদার সাথে আজকে একটিবার দেখা করিয়ে দাও। নক্ষত্র, আর যদি তার সাথে দেখা না হয় আমার জীবনে চরম ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ দাদা, তাই তো মেজদার আদেশকে উপেক্ষা করে আমার দিদির সম্মান বাঁচাতে আমি তাকে বাড়ির ভিতরে নিয়ে চলে এসেছি। আমি জানতে চাই মেয়েটি কে? বকুল, তুমি? তুমি আমার কি দেখালে ঠাকুর? কেন দেখালে? কেন কেন কেন? বকুল, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? আমি যেমন অন্ধবিশ্বাস নিয়ে তোমার কাছে ছুটে এসেছি, বলো না গো, তোমার কি সত্যি বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে, আর কখনো কোনো দিন আসবে না। এই মেয়েটির সঙ্গে তোর কি সম্পর্ক? বাবা, দেরি করছিস কেন? বল, আমার কথা উত্তর দে। বল, ওর সাথে তোর কিসের সম্পর্ক? বলো 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 বলো। বল, চুপ করে আছিস কেন? ওর সঙ্গে আমার, তোর? ও আমার তোর রানী। হ্যাঁ গো বাবু, হ্যাঁ। ওখানে আমি যেমন তোমার চাকরানি ছিলাম, এখানেও আজীবন আমি তোমার চাকরানি হয়েই থাকবো। কেমন করে হয় বাছা? তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে, সংসার আছে। হারিয়ে গেছে মা, হারিয়ে গেছে। আজ আমি একা, শুধু একা। তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, আমাকে যেন আপনারা তাড়িয়ে দেবেন না বাবা। আমাকে যা বলবেন আমি তাই করব, যেখানে থাকতে দেবেন আমি সেখানে থাকবো, যা খেতে দেবেন তাই খাবো। শুধু আপনাদের কাছে ওর একটাই অনুরোধ বাবা, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে একটু আশ্রয় দিন। না, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। এই বাড়িতে থাকবে। বাবা, ভদ্র মহোদয়রা, আপনাদের বিচার সভাটা বন্ধ করবেন কি? তুমি? হ্যাঁ আমি। আপনাদের দেখে যা মনে হচ্ছে একটা চাকরানিকে পেয়ে আপনারা এত বাড়াবাড়ি শুরু করেছেন, তাতে মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়ে থেকে একটা চাকরানি পাওয়ার আনন্দটা আপনাদের কাছে বড় হয়ে গেছে। বিউটি, একটু আস্তে কথা বলো বৌমা। বাড়িতে আসছে, সবাই নিচে, চলো সবাই শুনতে পাবে। শুনতে পাবে, তাতে আমার কি? তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি সারাটা রাত আমাকে ফুলসজ্জার ঘরে অপেক্ষা করে থাকতে হবে? বিউটি, বৌমা, তুমি তোমার ঘরে যাও বৌমা। ধ্রুব, ধ্রুব একটু পরেই যাচ্ছি। না, ধ্রুব এক্ষুনি আমার সাথে যাবে। বললে বৌদিমণি, তুমি স্বামীর নাম মুখে আনলে? কেন? স্বামীর নাম মুখে আনলে মুখে ফসকা পড়ে বুঝি? ফসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে স্বামীকে অসম্মান করা হয়। তুমি বুঝি জানো না, মেয়েদের কাছে স্বামী হলো দেবতা। স্বামী হলো দেবতা, স্বামীকে দেবতা বলে মানবে এইসব গাইয়া মেয়েদের দল। আমার মতো উচ্চ শিক্ষিতা মেয়েদের কাছে স্বামী হচ্ছে বন্ধু। মা, চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের শিক্ষার সিনেমা সামনে তোমাদের রুচি আর চরিত্রের সিনেমাতে পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতো উচ্চ শিক্ষিত তাদের উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় বাড়ির চাকর। বাবা, বাবা, জানি মৃত্যু সজ্জায় শহীদ আমি যে স্বপ্ন দেখেছিলাম বাবা, আমার বিয়ে হবে, মতন বউ মানবো, আমার
বাবা কিন্তু যাকে আনলেন সে বৌমা নয়, একটা বোমা। বাবা আমাকে এইভাবে অপমান! সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, ওটা নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া এবং নেওয়ার ব্যাপারে এবার থেকে যথেষ্ট সচেতন থাকবে। বলছি, আমাকে এই বলে অপমান করার কারণটা কি? সবকিছু অনেকটার মূলে এই চাকরানিটা। আমি তোমায় এখনো বলছি দাদা, অর্ঘ আজ এই চাকরানিটাকে বাড়ি থেকে বের করো, নইলে কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে। বাবা, আমি তোমাকে 10 মিনিট টাইম দিয়ে গেলাম, এর মধ্যে যদি তুমি না আসো তাহলে তোমার বাবার সাথে বৌমা সত্যিকারের বোমা হয়ে ফাটবে। দাদা, তুমি কি এমনি ভাবে চুপ করেই থাকবে? তুমি কি কোনো কিছু কথাই বলবে না দাদা? বলার ভাষা যে আমার হারিয়ে গেছে নক্ষত্র। দাদা, কর্তব্যের জালে বন্দী হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আবার বোমা বোন আজ না বলার অব্যক্ত যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদছে। দাদা, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও বাবু। তুমি ওই কথা বলছো? আমিও বলছি বদলা বাবু, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও। দেরি হয়ে গেলে বৌদিমণি হয়তো আবার এগিয়ে যাবে, আবার হয়তো তোমাকে অপমান করবে। তুমি ফুলসজ্জা, তুমি আর দেরি করো না বদলা বাবু, তুমি ফুলসজ্জার ঘরে যাও। অসম্ভব দাদা। যার মনের সাথে আবার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সাথে আবার চরিত্র সম্পূর্ণ বেমানান, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি ঠিক বলেছো দাদা। তোমার জীবনের এই মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি তো জানি। তাই জেনে বুঝে আমি তোমাকে বারবার অনুরোধ করে বলছি দাদা, তো তুমি সিদ্ধান্ত নাও, কাকে তুমি আপন করে নেবে? তোমার ওই অগ্নি সাক্ষী স্ত্রী নক্ষত্র, নাকি তোমার দেওয়া এই সিঁথিতে সিঁদুর পরানো সিঁদুরের স্ত্রী? ওরে নক্ষত্র, তোকে আমি কেমন করে বোঝাই? ওই অগ্নিসাক্ষী স্ত্রীর চেয়ে আমার কাছে ভালোবাসার সিঁদুরের মূল্য অনেক বেশি। তুমি চুপ করো, চুপ। আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি নির্মম নিষ্ঠুরের মতো পাপ করেছি। আমাকে তুমি অভিশাপ দাও, আমাকে তুমি অভিশাপ দাও। ওর কথা বলতে নেই, তুমি এখন যাও। তোমার জন্য তোমার স্ত্রী অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। আজ তোমার ফুলসজ্জা। নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার বিবেকে একটু হাহাকার করছে? আমি যে তোমার স্ত্রী, স্বামীর শুভ কাজে সঙ্গ দেওয়া যে স্ত্রীর কর্তব্য। তুমি ভেবো না গো, তোমার আবার এই সম্পর্ক স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ জানবেন না। আমি ওখানে আজীবন যেমন তোমার চাকরানি ছিলাম, এখানেও আমি আজীবন তোমার চাকরানি হয়েই থাকবো। যাও যাও, তুমি যাও। আজ আমি কখনো বিউটির কাছে যাব না, কখনো না। তোমার মাথায় দিচ্ছি, তুমি যাও, তুমি যাও, যাও, যাও। বেশ, তবে তাই তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস। আবার ব্যর্থ জীবনের হাহাকার হোক তোমার ফুলসজ্জার ফুল, আর তোমার বুক ফাটা কান্নার ফুট হোক আমার ফুলসজ্জা, আর তোমার কান্নার সুর হোক আমার ফুলসজ্জার সালাই। ফুলসজ্জা আমার জীবন নিয়ে তুমি একই খেলা খেললে ঠাকুর, একই খেলা খেললে। দুঃখই যদি দেবে তাহলে কেন দিয়েছিলে সুখের সন্তান ঠাকুর? কেন কেন কেন?
প্রেমে ওরা দেহ দিয়া জুড়াই বলো সখী দিয়া জুড়াই বলো সখী কে বুঝবে অন্তরের ব্যথা কে মোছাবে আঁখি কি দিয়া জুড়াই বলো সখী কি দিয়া জুড়াই বলো সখী तू धार है नदिया की मैं तेरा किनारा तू मेरा सहारा है मैं तेरा सहारा हूँ आशा কই কোথায় আমার বকুল? আমি যে ভেতর থেকে স্পষ্ট তার কণ্ঠে বাবা ডাক শুনতে পেলাম। তবে কি আমার আসতে দেখে সে আশেপাশে কোথাও লুকিয়ে পড়েছে? আমি বরং এখানে চুপ করে বসে থাকি। একটু পরে বকুল এসে হয়তো আমাকে জড়িয়ে ধরে বলবে, এখানে একা একা বসে তুমি কার কথা ভাবছো বাবা? বকুল মামা। বাবা কই, কোথায় দিদি? না না মানে বাবা, আমার মনে হয় তুমি অযথাই দিদির কথা ভাবছো। অযথা নয় রে মা, আজ 7টা দিন হয়ে গেল আমি বকুলের কোনো সংবাদ পেলাম না। সে কেমন আছে, কিভাবে আছে, একমাত্র ওই ঈশ্বরই জানে। বাবা শোনো, আমি বলছি দিদি ভালো আছে। ওর শ্বশুর বাড়ির লোকেরা নিশ্চয়ই ওকে আশ্রয় দিয়েছে, তা না হলে কবেই হয়তো দিদি ফিরে আসতো। আমি বরং এক কাজ করি মা, আজ একবার আমি না বকুলকে ডেকে আসি। তুমি আজই যাবে বাবা? হ্যাঁ রে মা, মেয়েটাকে না কতদিন আমি দেখি, মনটা বড় আমার ছটফট করছে। তাছাড়া নতুন মেয়ে, বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একসঙ্গে আসতে হয়। আমি বরং এখনই কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাবার সময় আমি মেয়েটাকে না কোনো কিছু দিতে পারি না। আজ বকুলের জন্য একখানা শাড়ি আর ধুবোর জন্য একখানা চোস্তা পাঞ্জাবি আমি না নিয়ে যেতে পারি, তাহলে না আমি ওদের কাছে বড় ছোট হয়ে যাব রে মা। কিন্তু আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি। বাবা শোনো না, এক কাজ করলে হয় না, মায়ের সোনার বালা দুটো দিয়ে না হয়? না রে চাপা না, এই অভাবের তাড়নায় তোর মায়ের সমস্ত গহনাগুলো আমি বিক্রি করে ফেলেছি। বাবা
আর তোর মায়ের এই শেষ স্মৃতিটুকু আমি আর মুছে ফেলতে চাই না রে চাপা। বাবা বেশ তাই ভালো বাবা। তবে আমি বলছিলাম কি, আজ না পারলেও দিদি জামাইবাবু আসলে ফেরার সময় তুমি ওদেরকে নতুন জামা কাপড় পরিয়ে পাঠিও। আমার মনে হয় হাতে 2 দিন সময় পেলে তুমি নিশ্চয়ই টাকা জোগাড় করতে পারবে। তুই তুই ঠিক বলেছিস মা, হাতে 2 দিন সময় পেলে আমি ঠিক টাকা জোগাড় করে ফেলবো। আমি তাহলে বেরোচ্ছি মা। হ্যাঁ বাবা আর সম্ভব হলে কালই আমি ওদের সঙ্গে করে নিয়ে আসবো। ঠিক আছে। আর শোন মা শোন, আর নিমায়ের হাতে না বাজার করে আমি পাঠিয়ে দেব। তুই আগে থাকতে ভালো করে রান্না বান্না করে রাখবি, কেমন? আসি। ইস, কি মজা। কালকে আমার দিদি আসবে আর কতদিন পরে আমার ধ্রুবদার সঙ্গে দেখা হবে। এখন আর ধ্রুবদা নয়, এখন সে রীতিমতো আমার জামাইবাবু। তাই জামাইবাবু এলে তাকে আমি বলবো, ফুল চাপা বকুল। এই কি আপনি কি চাই এখানে আপনার? চাই তারে পাই না, আর যারে পাই তারে চাই না। কি বলেন আপনি? না মানে কি? আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন। এই থামুন। কে বলুন তো আপনি? আমার নাম হরিপদ, আমি ওই যাত্রা দলে বিবেকের পাঠ করি। আপনি এখানে কেন? লোক মুখে শুনলাম কি শুনেছেন? আপনার বাবা নাকি একটা যোগ্য পাত্রের সন্ধান করছে, তাই নিজেকে আমি আপনার ওই যথাযোগ্য বিবেচনা করে এখানে উপস্থিত হয়েছি। তাই নাকি? আমি সুদর্শন, সুশাস্ত্রবান, আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। তাছাড়া আমি ভালো গাইতে পারি, ভালো নাচতে পারি। একটু নেচে দেখা। থামুন। আপনার নাচ আমার পরে দেখলেও চলবে। বেশ, আমি থামলাম। আপনি তাহলে আপনার বাবাকে ডাকুন। কেন? আমাদের এই বিয়ের প্রাথমিক আলোচনাটা একটু হয়ে যায়। বিয়ের প্রাথমিক আলোচনা? হ্যাঁ, আগে বলুন তো। শুনুন, আপনি না এবার আসতে পারেন। ওই প্রাথমিক আলোচনাটুকু না সেরে আমাকে চলে যেতে বলছেন? মানে একটু ওই মিষ্টি মুখ। থাক, আপনার যা মুখের মিষ্টি কথা, তারপরে আমার মিষ্টি মুখ পড়ালে না ওই একেবারে মিষ্টি কথার ফুলঝুরি চলবে, ফুলঝুরি। তাই আপনি এখন যান, আমার অনেক কাজ আছে। বেশ, তাহলে আসি। তুমি বলুন তোমার ওই বাবাকে আমাদের বিয়ের মতামতের ব্যাপারটা একটু জানিয়ে দিও। এবার আমি যেদিন আসবো সেদিন কিন্তু এই টোপর মাথা দিয়ে আসবো। কে নিবি ফুল চাপা বকুল। তাই এসো। আর আমিও তোমার জন্য মালা গেঁথে রাখবো, একেবারে জুতোর মালা। লেকিন তোমার দেওয়া জুতোর মালাকে আমি ভালোবাসার মালা হিসাবে গলায় পরে নেবো চাপা। আবার তুমি এসেছো? আজ আমি তোমার সাথে আজনাই করতে আসিনি চাপা। না বাবু, আমি জানি আমার আজনাই কখনো তোমার হৃদয়ে প্রেমের চিরাগ জ্বালাতে পারবে না। আপনি ফিরে যান চুন্না বাবু, প্লিজ আপনি এখান থেকে চলে যান। একটা বাদ চাপা, তোমার সুখের দিনে হয়তো আমার কথা ইয়াদ হবে না জানি, লেকিন দুঃখের দিনে যদি কখনো আমার কথা ইয়াদ হয় তুমি আমার কাছে এসো চাপা। চুন্না বাবু, আমি ওই জিন্দেগি ভোর তোমার জন্য অপেক্ষা করব। চুন্না বাবু, বাত কি বাত, তুমি বোধহয় জানো না যে আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, এবং আমার অফিসে লেডি ক্যাকের পোস্ট খালি আছে। চাকরি হতে মর্জি হলে তুমি আমার সঙ্গে যেতে পারো। সত্যি আমার চাকরি হবে? হবে কিনা তা উপরওয়ালার মালুম আছে, লেকিন বসকে বলে আমি তোমার সব ব্যবস্থা করে দেবো। ওই বস বলেছে ওই ইন্টারভিউতে পাস করলে চাকরিটা জরুর হয়ে যাবে। হয়ে যাবে? ফেল কেন
বহুত বহুত কৃতজ্ঞ মনে করছি। ছোটনা বাবু, তোমার বাবাকে বলে রাজি করিয়ে দেবো, আমি আমার টাইম মোটাবেক আসবো। ছোটনা বাবু, তাহলে আমি আজ চলি চাপা। গুড বাই। ছোটনা বাবু, ছোটনা বাবু, সত্যি ইন্টারভিউতে পাশ করলে চাকরি, আমারও এত এত শক্তি আমার ভাগ্যে সইবে, কিন্তু বাবা যদি আপত্তি করে, না না না, কোনো কথা না। আজকে বাবাকে রাজি করিয়ে যে কোনো প্রকারেই হোক তাকে আমি বলবো। কি বলবে চাপা? না মানে, আচ্ছা নক্ষত্রদা, আমি যদি হঠাৎ কোনো দিন চাকরি পেয়ে যাই? তোমার জীবনের রং হয়তো আবার নতুন করে বদলে যাবে চাপা, কিন্তু চাকরির ক্ষেত্রে আজ আমি তোমাকে বাধা দেব না। কিন্তু যেদিন যেদিন তুমি আমার সাথে ঘর বাঁধবে, সেদিন হবে তোমার চাকরি জীবনের শেষ। নক্ষত্রদা, তুমি নারী, চাকরি করে তোমার মানায় না। যদিও আজকের দিনে নারীরা পুরুষদের সাথে সমান তালে বা এগিয়ে চলেছে, তবু আমার কথা অন্য। আমার ভুল হয়ে গেছে নক্ষত্রদা। আমার প্রিয়ার ভুল হতে পারে, কিন্তু তার অন্যায় হতে পারে না। আচ্ছা চাপা, আজ হঠাৎ তোমাদের বাড়িতে এলাম, তুমি তো কই আমাকে জিজ্ঞাসা করলে না আমি কেন তোমাদের বাড়িতে এসেছি? সত্যি তো, তুমি কেন এসেছো বলো তো? তোমার বাবার সাথে আমি কথা বলতে এসেছি। যা বাবা, কিন্তু বাবা তো এখানে নেই, বাবা একটু আগেই বেরিয়ে গেছে মেয়ে আর জামাইকে আনতে তোমাদের বাড়ি। দেখি তোমার বাবা আমাদের বাড়িতে গেছে, অনর্থ হয়ে যাবে চাপা। অনর্থ কিসের অনর্থ? বলবার সময় নেই চাপা, বলবার সময় নেই। আগে তোমার বাবাকে এই অসম্মানের হাত থেকে আমি রক্ষা করি, তারপর এসে আমি তোমাকে সব কথা বলবো। আমি আসি চাপা, আমি আসি। আশ্চর্য, নক্ষত্রদাকে আমি আজও চিনতে পারলাম না। আসলে শিল্পী মানুষ তো, তাই সে যতখানি গর্জায় ততখানি বর্ষায় না। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগে তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগে তো এত আশা ভালোবাসায় মনে। তরে বাজছে দূর দূর থেকে সুর হলো প্রেমের কাহিনী, আজ ভেসতে ভালো লাগে শূন্য মনে থাকে প্রেমের কাহিনী। ঝিমঝিমে ধারাতে চায় মন হারাতে, ঝিমঝিমে ধারাতে চায় মন হারাতে, ঝিমঝিমে ধারাতে চায় মন হারাতে। আর আমি ওই ডাক রুমে থাকবো না। ভাগ্যি তোরা খাবার দিয়ে যাওয়ার সময় ভুল করে দরজাটা খোলা রেখে চলে গিয়েছিল, সেই সুযোগে আমি ওই ঘর থেকে বাইরে বেরিয়ে গেছি। আজ এমন করে ওই নরকুল থেকে পালাতে হবে, কিন্তু ওরা আমাকে বাঁচতে দেবে না। কিন্তু আমি কোন দিক থেকে পালাই? এই সদর দরজা দিয়ে গেলে যদি ওদের নজরে পড়ে যায়, না না, আমি বদল ওই পিছনের দরজা দিয়ে পালাই। পেছনের দরজা দিয়ে কেন রে কঙ্কন? তোর জন্য তো ওই সদর দরজা খোলাই আছে। দাদা, এখন বল, তুই কোন পথে এগোতে চাস? ওই জীবনের পথে না মরণের পথে? তার মানে তুই যে আমার ভাই, তুই দুঃখ কষ্ট পেলে আমার যে বড় কষ্ট হয় রে ভাই। আমার দুঃখতে তুমি কষ্ট পাবে দাদা? হ্যাঁ রে কঙ্কন। কঙ্কন, যখন তোমার ওই হাতের চাবুক নির্মম ভাবে আমার পিঠের রক্ত জড়ায়, তখন তোমার ভালোবাসাগুলো কোথায় লুকিয়ে রাখো দাদা? যখন তোমার ওই পোষা গুন্ডারা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করে রাখতে চায়, তখন তোমার দয়া মায়া মমতা তোমার পোষা হৃদয়ের কোন মুখে লুকিয়ে রাখো দাদা? আমি যে তোমার ছোট ভাই, আমি কষ্ট পেলে তুমি ভীষণ কষ্ট পাবে, কিন্তু কিন্তু দাদা, আমার ময়না যে ছিল তোমার ছোট বোন, সেই বোনকে তুমি নিজে হাতে গলা
দিব্যি খুন করেছো। কই 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 তখন তো তোমার কোনো কষ্ট হয়নি? হবে কি করে? তখন যে আমি অতিরিক্ত নেশায় আচ্ছন্ন হয়েছিলাম, তখন যে আমি কি করে ফেলেছি সেই নেশার ঘরে আমি নিজেই জানি না। মিথ্যে কথা। ময়না বেঁচে থাকলে আমাদের পৈতৃক সম্পত্তির একটা বড় অংশ পেয়ে যেত, তাই তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে তাকে খুন করেছো। কখন? আমাকেও তুমি খুন করতে, যদি বাবা আলাদা করে আমাদের নামে উইল করে না যেত। তখন করিনি, এবার তোকে আমি সত্যি সত্যি খুন করবো। তার আগে উইলটার উপর তোর নামের জায়গায় আমার নামটা বসাবো। তুমি কখনোই করতে পারবে না সন্তান। আরেও জানি আমাকে তুমি একেবারে মেরে ফেলতে পারবে না। বলিস কি রে? আমি তোকে খুন করতে পারবো না। না না, পারবে না, কখনোই না। আমি ওই দলিলে স্পষ্ট লেখা রয়েছে, আকস্মিক ভাবে আমার মৃত্যু না হলে সমস্ত সম্পত্তি সরকারের ঘরে বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই তুমি কোনো মতে আমাকে খুন করতে পারবে না। ওই অন্ধবিশ্বাস নিয়ে তুই পড়ে থাক, আর আমি ওই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, যে কোনো প্রকারেই হোক তোর নামের সম্পত্তিটা আমি ছিনিয়ে নেবই। রঞ্জন, রঞ্জন, এতক্ষণ তুই কোথায় ছিলিস? রাতে আমরা রুম ছেড়ে বেরিয়ে এসে পাগলামো করছে, আর তোরা কিনা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিস। না মানে ওর ঘরের দরজা তো বাইরে দিয়ে বন্ধ করা ছিল। এই দরজা খুলে দিয়েছে। এই বাংলা বল, কে ঘরের তোর দরজা খুলে দিয়েছে? একটা ভূত। আমার আর সময় নেই। বাধ্য ছেলের মতো এই দলিলটা সই করে দে। ভক্ত খুশি বাকলামো কর, কেউ তোকে কিচ্ছু করবে না। সইটা করে দে। সইটা করে দিলে দোস্ত তোকে একেবারে রাজার হালেই রাখবে। সহজ কথাটা তো আমি এতদিন বুঝতে পারিনি বলেই তো আমার এত দুর্গতি। আর আমি অমত করবো না দাদা। দাও দাও, থলিলে সই করে দিচ্ছি। আজ আমার কি মনে হচ্ছে জানিস কঙ্কর, ওই একই মায়ের পেটে ভাই না হলেও তুই যে আমার কতটা বেশি আপন তা আমি বলে বোঝাতে পারবো না। দেখ দেখ ভাই, এই জায়গাটা একটা ছোট্ট সই করে দিতে ভাই। একটা সই, মাত্র একটা সই আমার অনেক সুখ, অনেক স্বপ্ন এনে দেবে বড়লোক ঘর সুযোগ। এই বাংলা একটা সই কর না। এই যে আমি সই করলাম। কেন তুই দলিলটা ছিঁড়ে ফেললি? তোর আমি একেবারে শেষ করে ফেলবো। কি করছেন বস? ছেড়ে দিন, ওটা পড়ে যাবে। আজ ওকে আমি একেবারে শেষ করে ফেলবো। না বস না, এই এত বড় ভুল আপনি করবেন না। আপনি রাগের মাথায় যা করতে যাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকেই পস্তাতে হবে। যা, চোখের সামনে থেকে ওই নিয়ে যা, আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে। বস আপনি ভাববেন না, আজ ওকে আমি এমন শিক্ষা দেবো যা ও জীবনে কল্পনাও করতে পারবে না। আজ ওকে সারাদিন ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ও নরক যন্ত্রণা ভোগবে। যতবারই জ্ঞান ফিরবে ততবারই ওর শরীরে পুশ করবো ওই বিষাক্ত ইঞ্জেকশন। ইউ আর রাইট রঞ্জন, যা নিয়ে যা। মুক্তি মুক্তি আমি তোকে দেবো রে কঙ্কর। ওই আমার আকাঙ্ক্ষার খিদে মিটে গেলে ওই ময়নার মতো তোকেও আমি চির মুক্তি দিয়ে দেবো। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে মিটবে সেই আমার আকাঙ্ক্ষার খিদে? কে মেটাবে? আমি মেটাবো। ও মাই গড, আকাশ ধ্রুবর সতী সাবিত্রী স্ত্রী হঠাৎ আমার বাড়িতে। ঠাট্টা করো না, তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে দুমোকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। ও একটা মানুষ নয়, ও একটা পাথর, আর ওই পাথরকে ভাঙতে আমার তোমার সাহায্য চাই। আমি তোমার সাহায্য করার জন্য অলওয়েজ রেডি ডার্লিং। বলো বলো এখন আমাকে কি সাহায্যটা করতে তবে এখানে বলবো না,
তোমাকে নিয়ে আমি নির্জন নিরালায় যাব, আর সেখানে গিয়ে আমি তোমার হাতে হাত রেখে বলবো, হাতটা দাও। এই মন তোমাকে চায়, Oh yeah, oh yeah, oh yeah. কাশ্মীর তুষার ছায়া, চলো না চলো যাই, এখানে নয়। দুজন চলো যাই, এখানে নয়। দুজন দুজন চলো যাই, এখানে নয়। চলো যাই, এখানে আমি যেন কেমন একটা হয়ে গেছি, কোনো কাজেই যেন আর মন বসছে না। চাকরানি হলো মেয়েটার মুখখানা ভারী সুন্দর, তার চেয়ে সুন্দর ওর দেহখানা। চোখ দুটো যেন সারা দুটো চুম্বক, আর বুকটা যেন আস্ত একটা মৌচাক। মৌচাকটাকে যদি আমি একবার সামনে পেতাম, কিন্তু কিভাবে ওকে আমি কাছে পাবো? কিভাবে পাবো কি? পেয়েছি পেয়েছি। এই কে আছিস? বকুলকে দে এক গ্লাস জল পাঠিয়ে দে তো। জলের গ্লাস হাতে বকুল আমার দিকে এগিয়ে আসবে, কাছে আরো কাছে। তারপর যখন নাগালের মধ্যে চলে আসবে, তখন তাকে জড়িয়ে ধরি। জল চাইছিলে বেদু বাবু? ও কে তুমি? জল চাইছিলে? কই কই না তো। ও হ্যাঁ হ্যাঁ, আমি জল চাইছিলাম বটে। আমার না ভীষণ তেষ্টা পেয়েছে বকুল, তুমি কি সেই তেষ্টা আমার মেটাতে পারবে? এই জলটা পার করে নাও, তোমার তেষ্টা মিটে যাবে। হাতের কাছে আমার বড় লক্ষ্য থাকবে। বেদু বাবু, এত নোংরা তোমার মন। কিছু কিছু নোংরা আমার মাঝেও আনন্দের আশ্বাস পাওয়া যায় বকুল। বেদু বাবু, আমি জানি তোমার মতো স্বামী পরিত্যক্ত নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা। সেই জ্বালা মেটাতে রোজ রাতে তুমি আমার ঘরে এসো। আমি আমি ঠিক এমনি করে তোমাকে বৌদি, তুমি এসেছো বৌদি। তুমি না এলে এতক্ষণ আমার সর্বনাশ হয়ে যেত বৌদি। কি হয়েছে ঠাকুরপো? তোমার আর কি বলবো বৌদি, কথাটা বলতে আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে।
আজ আমার জল দিতে এসে অতন অশ্লীল ইঙ্গিত করে বসে আমি রাজি না হতে আমাকে একা পেয়ে জড়িয়ে ধরে। তারপর তোমাকে আসতে দেখে ভালো মানুষ সাজবার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দেয়। চমৎকার চমৎকার মেজো বাবু, তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ আমি জীবনেই প্রথম দেখলাম। বকুল পরের মেয়ে, চাকরানী, তাই হয়তো তোমার সাধু চরিত্রটা সকলের সামনে প্রকাশ করতে পারবে না, কিন্তু মনে রেখো ওই ঈশ্বরের চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না, কারণ তুমি তোমার এই চরিত্রটাকে সহজে লুকিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, বকুল ছোট লোকের মেয়ে, ছোট লোকের মেয়ে হলেও আমার চরিত্রের মূল্য তোমার চেয়ে অনেক বেশি। বকুল, তাই এই বকুলের চরিত্রটাকে এত সহজে বাজারে নীলাম করতে চেও না, নীলাম করতে চেও না, বাজারে নীলাম করতে চেও না। বকুল, একটা চাকরানী এত বড় অহংকার, আজই আমাকে বাড়ি থেকে তাড়াবো। ওনার কতটুকু দোষ ঠাকুরপো? আসল দোষ কার সেটা জানো? আপনাদের অক্ষমতা আর আপনাদের অপদার্থতা। আরে রাঙা দাদা তুমি, এসো এসো এসো। ঠাকুরপো, এ হচ্ছে আমার মাস্তুতো, না 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 না, আসলে আমার তো নিজের কোনো দাদা নেই, তাই ওকে আমি আমার নিজের মায়ের পেটের ভাই বলে মনে করি। বুঝলাম, কিন্তু প্রথম দেখাতেই উনি আমাকে এমন ঠাট্টা করলেন কেন? ওটাই আমার স্বভাব, যতই অপ্রিয় কথা হোক না কেন, কারণ মুখের ওপর সত্য ছাড়া আমি মিথ্যা কথা বলতে পারি। তার মানে কি গো ঠাকুরপো, আমার দাদার কথাটা বুঝেছো নাকি না বুঝেও না বোঝার ভান করছো? না বৌদি, আপনার রান্নাঘর একটা কথাও আমি বুঝতে পারছি না। কোনো দরকার নেই, আমি দেখতে চাই আপনার এলেন, তার মানে মানে আপনার কর্মদক্ষতা। মানেটা কি? হ্যাঁ, মানেটা বুঝবেন না, মানেটা হ্যাঁ বিউটি। তোর এই আদরের মেজ ঠাকুরপোকে ওই আমার কলকাতার অফিসে পাঠিয়ে দিস, সেখানে আমাদের হিসাব নিকাশটা সব চুকিয়ে নেবো, কেমন? চলি, গুড বাই। এত রাঙা রাঙা বাবু বলে ডাকছো কেন? এখানে এসো, আমাকে দেখো। কি দেখবো? আমাকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমার চোখে কি আছে? কি আছে? জানম মেরি জানম, জানম মেরি জান। कोई कोई आंखों में सजने लगी है सपने तुम्हारे संग, कोई कोई आंखों में सजने लगी है सपने तुम्हारे संग। जानम मेरी जानम, जानम मेरी বয়স আপনার নেই মা, তুমি বোধহয় ভুলে গেছো আমি কিন্তু এই বয়সটা একদিন পেরিয়ে এসেছি। তোমার থেকে অনেক কম বয়সে আমি এই বাড়ির বউ হয়ে এসে এই সংসারের মঙ্গল কামনায় তুলসী তলায় ওই রাধা মাধবের সামনে মঙ্গল গীত গেয়েছিলাম। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। তুমি বোধহয় ভুলে গেছো তোমার মতো এইভাবে অশ্লীল অমঙ্গল গান গেয়ে কখনো এই সংসারের অমঙ্গল আমি করিনি। চুপ করুন। শাশুড়ি বলে আজকে যে সম্মানটা করেছি, ভদ্রভাবে কথা না বললে ওই সম্মানটাও কিন্তু করব না। ও মা, বোন তো ঠিকই কথাই বলেছি, পরের মেয়ে বলে
বৌদিকে তোমরা যা খুশি তাই বলে অপমান করবে, এটা কিন্তু ভারী অন্যায় মা। বাহ বাহ, চমৎকার। তোমার মেয়ে ছিল তো অনেক বড় হয়ে গেছে মমতা, পরে জ্ঞান অর্জন করে ফেলেছি। তাই তো হতভাগা আজ তার মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। করবাই তো, বৌদি শহরের মেয়ে, শহরের শিক্ষা দীক্ষায় মানুষ হয়েছে, তার সেই শিক্ষা দিতে গেলে সবসময় তোমরা অপমান করবে, এটা কিন্তু ভারী অন্যায় বাবা। আমিও একটা কথা বলছি শোন অর্ঘ, আমি জীবিত থাকতে তোর এই আধুনিকতার নামাবলী গায়ে জড়িয়ে আমার এই সংসারে ব্যভিচারের কীর্তন করতে পারবি না। কি বললেন আপনি? আবার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির এমন সিনেমা নায়িকার মতো সাজ পরে ঘুরে বেরোয়? কোন বাড়ির পুরো লক্ষ্মী তার ঘোমটা খুলে নির্লজ্জ বেহার মতো শাড়ি পরে ড্রেস পরে আবার সংসারে অশান্তি করতে পারে? এতক্ষণ বুঝি তাহলে আপনি আমার শরীরটাকে জরিপ করছিলেন? তবে তোমার শরীরটাকে নয় বৌমা, আমি মনে মনে তোমার চরিত্রকে জরিপ করছিলাম। আর ভাবছিলাম ওই চরিত্র শব্দটা তোমার মধ্যে আদৌ আছে। আছে, কিন্তু আপনার ওই ওল্ড কালচারের ছানা পড়া চোখ দিয়ে সেটা দেখতে পাবেন না। ছি বৌমা ছি, এইভাবে শ্বশুরের সাথে তর্ক করতে তোমার লজ্জা করছে না? লজ্জা তো ওনার বলা উচিত। সে নির্লজ্জের মতো শ্বশুর হয় পুত্রবধূর নাভির নিচের ভাত দেখতে পারে। ছি ছি ছি, লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে। বৌমা বৌমা, আমার এই আধুনিকা বৌমার মুখরোচক প্রতিবাদে আমি মুগ্ধ হয়ে তাকে আজ আমি উপহার দিচ্ছি আমার এক বুক তীব্র ঘৃণা। আপনার দেওয়া ওই উপহার আমার সারাটা জীবন মনে থাকবে। সিদ্ধার্থ গাঙ্গুলি। বৌমা, তুমি তোমার শ্বশুরের নাম মুখে আনলে এতখানি অধঃপতন হয়েছে তোমার। অধঃপতনের আর কতটুকু দেখেছেন? আমার খেয়াল খুশির পথে বাধা হয়ে দাঁড়ালে আপনাদের প্রত্যেকের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে ধ্রুবকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। কথাটা মাথায় রাখবেন। আর আমার পথের বাধা হয়ে আসলে এই সংসারে আমি আগুন জ্বালাবো, আগুন। না, তুমি পারবে না বড় লোকের অহংকারী মেয়ে। আমার সত্য সাধনার সম্পদ আশা ভরসার লক্ষ্য ওই ধ্রুবকে কখনো তুমি তোমার ঢেকে রাখতে ওসব ঘটনা দেখে কোনো লাভ হবে না। বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো। এর একটা বিহিত আমাকে করতেই হবে। বলটা যদি উপযুক্ত ব্যবস্থা নিতে অক্ষম হয়, এই বাড়ির মেজো ছেলে হিসাবে যা করবার আমি তাই করব। দেখো না মমতা, আর তুমি ওকে দেখো না। নেই, কেউ নেই মমতা আমার জন্য জল আনার মতো। আজ এই বাড়িতে কেউ নেই। আমি জল এনেছি বাবা, এই বাবা জলটুকু খেয়ে নিন। বাবা এখন কেমন স্নেহময়ী মায়ের মতো মমতার পরশ দিয়ে কেন তুমি আমাকে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? মেয়ে না হলে কি আমি আপনার চরণে আশ্রয় পেতাম? হয়তো পূর্বজন্মে আপনারাই আমার বাবা মা ছিলেন। শুনছো মমতা, কাজের মেয়ে হলেও
অথচ আমাদের বৌমা। আমি তো আছি। কিন্তু তুমি তো আমার বৌমা হতে পারবে না বকুল। জানো জানো বকুল, আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শহর থেকে আসা ওই আধুনিকা বৌমা আমার সেসব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে বকুল, ভেঙে চুরমার করে দিয়েছে। বাবা ভীষণ ভেঙে পড়েছে। আপনি বাবার কাছে যান, আমি দুধ গরম করে নিয়ে আসছি। সামান্য কাজের মেয়ে হয়ে তুমি এত কষ্ট কেন করবে বকুল? কাজের মেয়ে বলে কি আপনাদের সেবা করার অধিকারটুকু আমাকে দেবেন না মা? নিশ্চয়ই দেব বকুল, নিশ্চয়ই দেব। তুমি ছাড়া ওই অভিমানী মানুষটার মনের অভাব পূরণ করবে কে মা? আর তাছাড়া ভুল তো আমি করেছি রে বকুল। মৃত্যু শয্যায় শুয়ে থাকা ওই মানুষটা শেষ অভাব পূরণ করতে ভালো করে না জেনে শুনে আমি শহর থেকে বউ নিয়ে এসেছি। আর সেই বউ যে বাঘিনী হয়ে আমার সংসার থেকে এইভাবে চিবিয়ে চিবিয়ে খাবে, আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি, কখনো স্বপ্নে। সবই যে নিয়তির খেলা মা, নইলে কি শাখা সিঁদুর পরে স্বামীর ঘরে আমাকে চাকরানি সেজে থাকতে হয়? বাবা বাবা বাবা, তুই কোথায় গেলি রে মা? বাবা বাবা বাবা, তুমি কেমন আছো বাবা? আমি খুব খুব ভালো আছি মা, কিন্তু এ কি চেহারা হয়েছে তোর? যে মুখখানা সব সময় হাসি খুশিতে ভরে থাকতো, সেই মুখখানার মাঝে এত বিষাদের ছায়া কেন রে মা? তোকে কি তাহলে এরা মেনে নেয়নি মা? বলেছে বাবা এই কথা? আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই আমাকে খুশি মনে মেনে নিয়েছে বাবা। মেনে নিয়েছে? হ্যাঁ বাবা। কথাটা শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল। ওগো ঈশ্বর, সত্যি তুমি করুণাময় বাবা। তবে হ্যাঁ রে মা, মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে এই পুরো বাপটার কথা তুই একেবারে ভুলে গেলি? এই কদিনের মধ্যে একটা চিঠিও দিতে ইচ্ছা করলো না তোর? আসলে বাবা, আমার শ্বশুর মশাইয়ের শরীরটা ভীষণ খারাপ বাবা। এই সংসারে আমার কত কাজ, তাই হয়তো সময় মতো আমি তোমাকে চিঠি দিতে পারিনি। কি বললি মা? তোর শ্বশুর অসুস্থ? তুই তো এই কথা আগে আমার কোনোদিন বলিসনি। চল চল তো দেখি কেমন আছে তোর শ্বশুর। না মানে এখন থাক বাবা, আজকে তুমি যাও, আরেকদিন তুমি এসো বাবা। এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে না দেখা করে আমি চলে যাব, এই কথা দুবো জানলে কতটা কষ্ট পাবে তুই ভাবতে পারবি না। আমি তাকে বুঝিয়ে বলবো বাবা, এখন তুমি যাও। কিন্তু নতুন মেয়ে জামাইকে নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে পরামর্শ করার আছে। সম্ভব হলে কালই আমি। না না বাবা, না। কি হলো রে মা, তুই হঠাৎ এমন চিৎকার করে উঠলি কেন? মানে আমি বলছিলাম এখন কোনো মতেই আমাদের যাওয়া সম্ভব নয় বাবা। তুমি এখন যাও বাবা, আমি চিঠি লিখে তোমাকে জানাবো, তারপর তুমি এসো বাবা। তুমি এখন যাও। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই আমার কাছে কোনো কিছু গোপন করতে চাইছিস। না বাবা, তুই আমার দিকে তাকিয়ে সত্যি করে বলতো মা, তুই ঠিক সুখে আছিস তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি খুব সুখে আছি বাবা। তখন থেকে যাত্রার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুখ দুঃখের গল্প হচ্ছে। বলি, রান্নাটা করেছিস? আমি এক্ষুনি যাচ্ছি। আর শোন, আমার স্নানের চালটা তোলা হয়েছে? না না, মানে আমার ঠিক মনে ছিল না। বাবা, খাওয়ার কথা মনে থাকে,
এদিকে কাজ করার মতো মনে থাকে না, তাই না? কাজে ফাঁকি দিয়ে আবার বাইরের লোকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেওয়া হচ্ছে। বাইরের লোক কেন বলছো মা? আমি তো ওর বাবা। ও, ওই জন্য বুঝি এরকম চাকরের মতো সেজে গুজে এসছেন। আমায় তুমি চাকর বললে কেন কেন? চাকরানির বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার মশাই বলবো? বললে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। দাঁড়া দাঁড়া মা দাঁড়া, আমার সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে আসছে। সত্য মিথ্যা যাচাই করার মতো বোধ শক্তি আমার ক্ষিপ্ত হয়ে আসছে। তাই তো আমার বড় জানতে ইচ্ছে করছে, তুমি কে মা? আমি এ বাড়ির বড় বউ। বড় বউ? তাহলে আমার বকুল বিনে মাইনার চাকরানি। আমার বকুল স্বামীর পরিত্যক্তা বলে আমার স্বামী ধ্রুব ওকে দয়া করে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। আরে বাবা, এই বয়সে মেয়েকে চাকরানি না সাজিয়ে একটু অন্য সাজে সাজালেও তো পারতেন। মেয়ের রূপ আছে, যৌবন আছে, সেজে গুজে রাস্তায় দাঁড়ালে অনেক টাকা রোজগার করতে পারবে। ও ভগবান, এও আমাকে শুনতে হলো। এই ছোট লোকের মেয়ে, ওইসব ন্যাকামো পরে করবি। আমি তোকে 5 মিনিট টাইম দিয়ে গেলাম। এর মধ্যে যদি আমার স্নানের জলটা তোলা না হয় তাহলে ধ্রুবকে বলে বাড়ি থেকে লাথি মেরে তোকে তাড়িয়ে দেবো। কথাটা মাথায় রাখিস। সর্বনাশ আমার করো না, আমি এক্ষুনি তোমার বকুল। বাবা, এই তুই সুখে আছিস হতভাগী? এই আমার সামনে দাঁড়িয়ে তুই এতগুলো মিথ্যে কথা বলতে পারলি? তুমি ক্ষমা করো বাবা, এছাড়া যে আমার অন্য কোনো উপায় ছিল না বাবা। তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। আর কখনো কোনোদিনও তুমি এ বাড়িতে এসো না বাবা। না, আমি আর আসবো না। তবে আমি তোকে না সঙ্গে করে নিয়ে যাব। আর যাবার আগে ওই লম্পট মিথ্যেবাদী ধ্রুবর কাছে আমি জবাব চাইবো। সিঁদুরের অধিকার যদি নাই বা দেবে, তাহলে কেন দিয়েছিলে এই কলঙ্কিত সিঁদুর? কলঙ্কিত নয় বাবা, এ আমার বহু সাধনার সিঁদুর বাবা, আমার ভালোবাসার সিঁদুর। যে সিঁদুর মাথায় নিয়ে স্বামীর ঘরে তোকে চাকরানি সেজে থাকতে হয়, মুছে ফেল সেই সিঁদুর। আমি আবার তোকে নতুন করে বিয়ে দেবো বকুল। বাবা না, এ কথা শোনাও যে আমার মহা পাপ বাবা। বকুল বাবা, তুই ফিরে চল মা। না বাবা না, স্বামী ত্যাগিনী হয়ে বাপের বাড়িতে রাজরানী হয়ে থাকার চেয়ে শ্বশুর বাড়ি হইতে চাকরানি হয়ে থাকা আমার কাছে অনেক সুখের বাবা, অনেক সুখের। তোমাকে আমি দিব্যি দিয়ে অনুরোধ করছি বাবা, যে তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আর কখনো কোনোদিনও তুমি এই বাড়িতে এসো না বাবা, আর কোনোদিনও তুমি এই বাড়িতে এসো না। তুমি চলে যাও বাবা, চলে যাও। তুমি মনে করো বকুল, তোমার বকুল মারা গেছে। বেশ, তবে তাই হবে রে মা। আর কোনোদিন আমি তোর কাছে আসবো না। আর তোর কথা ভেবে ভেবে আমি এই চোখের জলও ফেলবো না। আর তোর বোন যদি চাপা জিজ্ঞাসা করে, তাকে আমি বলবো, ওরে চাপা, তোর দিদি শুধু চোখের জল দিয়ে একটা সুন্দর সংসার সাজিয়েছে, তাই তো সে তার সংসারে শ্বশুরের স্বর্গ ছেড়ে এই বাপের বাড়ির নরকে আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও ফিরে আসবে না। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে ঘিরে স্বপ্ন আমার
ঝরতো দু চোখ বেয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে ঘিরে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম তত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বকুলকে তোমরা ভুল বুঝো না বাবা, তোমাদের এই অভাগিনী বকুলকে তোমরা ক্ষমা করো বাবা, তোমরা ক্ষমা করো। ক্ষমা তো আমার চাওয়া উচিত বকুল। বাবু, বাবু বলে ডেকে কেন তুমি আমাদের কাছে এই সম্পর্কের ব্যবধান সৃষ্টি করতে চাইছো? কেউ না জানলেও এটা তো চিরসত্য যে আমি তোমার স্বামী। সেই অধিকারীকে তুমি একটিবার আমার কাছে আসতে পারো না? সব অধিকার যা তোমার হারিয়ে গেছে, ভাগ্যের বিড়ম্বনায় আজ তোমার আমার সম্পর্ক, তুমি আমার মনি আর আমি তোমার চাকরানি। ওই মিথ্যে চাকরানির সম্পর্কটা আজ আমি ভেঙে দেব, আজ আমি সবার সামনে বলবো। দেখো না, আমি তোর পায়ে পড়ি, এই সর্বনাশ তুমি আমার করো না। ওরা যদি জানতে পারে তাহলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সারাটা জীবন এইভাবে তুমি চোখের জল ফেলবে? বকুল নাম না পেল তার দেবতার চরণ, তবু বকুল তো ফুটেছে। ভাগ্যে যদি থাকে তাহলে একদিন না একদিন বকুল ঠিক দেবতার পায়ে স্থান পাবে। সান্ত্বনার প্রদীপ দিয়ে আমার বেদনার ক্ষতটাকে তুমি এইভাবে নষ্ট করো। আমি বড় অসহায়, আমার অবসন্ন হৃদয়ের মাঝে দাউ দাউ করে চলছে এক হতাশার আগুন। প্লিজ প্লিজ আমাকে একটু ধরা দাও, আমার বুকে তুমি একটু ধরা দাও। আমার সংযমের বদ্ধ দুয়ার একটু একটু করে উন্মুক্ত হচ্ছে, দ্বিধা সংকোচের মাঝে যেন আমার এক অনাবিল সুখের হাতছানি, নিজেকে হারিয়ে ফেলার অদম্য ইচ্ছা একটু একটু করে আমাকে সংযমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। এসো এসো এসো, আমায় ধরা দাও, এসো 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 এসো। আমি পারলাম না, আমি কিছুতেই পারলাম না। তোমার বকুল মরে গেছে গো, শেষ হয়ে গেছে বকুলের শেষ স্মৃতিচিহ্ন। তাই তো নতুন করে বেঁচে উঠবে এই বকুলের সঙ্গে তার নতুন সম্পর্ক। তুমি তার মনি আর সে তোমার বিনা মাইনের চাকরানি। বকুল, আসুক না বাধা, আসুক না ঝড়, ভাঙবো না মন, ভাঙবো না ঘর। আসুক বাধা, আসুক না ঝড়, ভাঙবো না মন, ভাঙবো না ঘর। হৃদয় মধ্যে ভালোবাসা তুমি আছো, আমি আছি, তুমি আমি চিরকাল থাকবো পাশাপাশি, তুমি আমি চিরকাল থাকবো পাশাপাশি, থাকবো
বাঁচাও